স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা আসনে দলীয় প্রার্থীর রেকর্ড ব্যবধানে জয় বিজেপির প্রতি রাজ্যবাসীর অটল আস্থার প্রতিফলন। ফলতা বিধানসভা কেন্দ্রে জয়ের ফলে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা বেড়ে দাঁড়াল 208-এ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সবকটি দপ্তরের উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করবেন। আটক অনুপ্রবেশকারীদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার গড়ে তোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা আসনে দলীয় প্রার্থীর রেকর্ড ব্যবধানে জয় বিজেপির প্রতি রাজ্যবাসীর অটল আস্থার প্রতিফলন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, এই জনাদেশে গণতন্ত্রের জয় হয়েছে, পরাজিত হয়েছে ভয়, ভীতি ও হুমকি। রাজ্যের উন্নতির জন্য পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির প্রতি যে অটল বিশ্বাস রেখেছেন, তারই প্রতিফলন ফলতায় বিপুল ব্যবধানে জয়। রাজ্যের উন্নয়নের লক্ষ্যে দল কাজ করে যাবে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন। উল্লেখ্য, ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে গতকাল বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কর্মীকে তিনি 1,09,000-এরও বেশি ভোটে পরাজিত করেছেন। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের আব্দুর রেজ্জাক মোল্লা। চতুর্থ স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খান। 21শে মে এই কেন্দ্রে পুনর্নির্বাচনে ভোট নেওয়া হয়। 88%-রও বেশি ভোট পড়ে এই কেন্দ্রে। এদিকে ফলতা আসনে জয়লাভের ফলে বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা বেড়ে হল 208। বিজেপির জয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সোনার ফলতা গড়ার জন্য তাঁর সরকার দায়বদ্ধ। ফলতায় বিজেপির বিপুল জয়ে তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবার মডেল কার্যত ধূলিসাৎ হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, রাজ্যে তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব থাকবে না। তৃণমূল পার্টিটা আগামী দিনে থাকবে না, এই ইঙ্গিতই বহন করছে। পুষ্পা পালিয়ে গেছে দোকান থেকে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এখন যা অবস্থা, পার্টিটা আগামী দিনে কোথায় থাকবে? সংগ্রহালয়ে থাকবে, নাকি রাস্তায় থাকবে, না পার্টি অফিসের ভেতরে থাকবে, সে আগামী দিনে বোঝা যাবে। ফলতায় নির্বাচনে বিজেপি প্রার্থীর রেকর্ড ভোটে জয়ের পর বিজেপি নেতা অমিত মালভিয়া বলেছেন, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই আসনে জনপ্রতিনিধিত্বের নৈতিক অধিকার হারিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ফলতা থেকে অভিষেক রাজ্যের মানুষ, এমনকি সমগ্র ভারতবর্ষকেও চ্যালেঞ্জ করেছিলেন। সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, আগামী দিনে রাজ্যে বামপন্থার পুনরুত্থান হবে। ফলতার ফলাফলই তা স্পষ্ট। তৃণমূল যেভাবে একেবারে বরফের মতো গলে যাচ্ছে গরমে, সেখানে দাঁড়িয়ে সিপিআইএম লাল ঝান্ডার শক্তি, তাকে সংহত করছি, আমরা প্রান্তিক মানুষের পাশে দাঁড়াচ্ছি, তার স্বীকৃতি এটা। মানুষ যদি মত দেওয়ার সুযোগ থাকে এবং গণতন্ত্রকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলে সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে বামপন্থারও পুনরুত্থান হবে। ফলতার ফল দিয়ে এটা বোঝা যাচ্ছে। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় বলেছেন, এই নির্বাচনে তথাকথিত সন্ত্রাস, ভোট চুরি, ডায়মন্ড হারবার মডেলের সমাপ্তি ঘটেছে। লড়াই সংগ্রামে আমরা এটা দেখলাম যে যারা সরকারি দল ছিল 20 দিন আগেও, তারা মোটামুটি ল্যাজ গুটিয়ে পালালো। এই নির্বাচনে এটা প্রমাণিত হয়েছে, তথাকথিত ডায়মন্ড মডেল, সন্ত্রাসের মডেল, লুটে নেওয়ার মডেল, ভোট চুরির মডেল, এই সমস্ত মডেল পর্যবসিত হয়েছে। নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছেন এবং ভোটের রেজাল্ট বলে দিচ্ছে যে স্বৈরাচার শেষ কথা বলে না। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে পরিকল্পনা করে তৃণমূল কংগ্রেসকে হারানো হয়েছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি ফের অভিযোগ করেছেন। গতকাল সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, 220 থেকে 230টি আসন পাওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেসের। ভবানীপুরেও তাকে জোর করে হারানো হয়েছে। মমতা ব্যানার্জি বলেন, ফল প্রকাশের পর থেকেই দলীয় নেতাকর্মীদের ওপর নানাভাবে আক্রমণ চলেছে। তৃণমূল কংগ্রেসের আমলে চালু হওয়া প্রকল্পের সমালোচনা করলেও বিজেপি সেগুলির নাম বদল করে চালু রাখছে বলেও মন্তব্য করেছেন তিনি। সব দপ্তরের উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে বৈঠকে বসবেন। সবকটি দপ্তরের সচিব এবং প্রজেক্ট ডিরেক্টরকে নিয়ে নবান্ন সভাঘরেই বৈঠক হবার কথা। এদিকে জেলা সফরে মুখ্যমন্ত্রী আগামীকাল নদিয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করবেন। কল্যাণীর এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামের এই বৈঠকে হুগলি, নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলার প্রশাসনিক কর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। 2024-এর 31শে ডিসেম্বরের পর যারা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে এদেশে ঢুকেছে,
তাদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। পাশাপাশি একই অভিযোগে আটক ব্যক্তিরা যাতে দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলেছে তাদেরও সেখানে রাখা যাবে। রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে এ সংক্রান্ত একটি নির্দেশিকা জেলা শাসক এবং পুলিশ সুপারদের পাঠানো হয়েছে। অবিলম্বে এই সেন্টারগুলি গড়ে তোলার জন্য জেলা শাসকদের প্রয়োজনীয় উদ্যোগ নেবারও নির্দেশ দেওয়া হয়েছে। 2026 দোসরা মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ফরেনার্স ডিভিশন রোহিঙ্গা এবং বাংলাদেশ অনুপ্রবেশকারীদের নিয়ে 8 পাতার একটি নির্দেশিকা জারি করেছিল। সেখানেই অনুপ্রবেশকারীদের রাখার জন্য এই হোল্ডিং সেন্টার তৈরির কথা বলা হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দক্ষিণ 24 পরগনার কুলপিতে 2022 সালের একটি খুনের মামলায় প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা আব্দুর রহিম মোল্লা ওরফে রহিম মাস্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি বলে জানা গেছে। তাঁর স্ত্রী গাজীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। আজ অভিযুক্ত রহিম মাস্টারকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে। এদিকে পূর্ব বর্ধমানের গোলসিতে জাহির আব্বাস মণ্ডল নামে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 2021 সালে ভোট পরবর্তী হিংসা তোলাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গতকাল ওই ব্যক্তি দুদিনের পুলিশ হেফাজত হয়েছে। দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার ভরতগড় গ্রাম পঞ্চায়েতে মান্নাপাড়া এলাকায় মাছের ভেড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল স্থানীয়রা বস্তাবন্দী আগ্নেয়াস্ত্র দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। উদ্ধার হয়েছে 3টি বন্দুক, 24 রাউন্ড কার্তুজ ও বোমা তৈরির মশলা উদ্ধার করেছে পুলিশ। মুর্শিদাবাদ জেলার প্রতিটি ব্লকে এসআইআর এর অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। চিঠিতে অধীরবাবু বলেছেন, দরিদ্র এবং প্রান্তিক মানুষজন দূর দূরান্তে নাম তালিকাভুক্ত করার জন্য গিয়ে দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী দ্রুত হস্তক্ষেপের দাবি জানান তিনি। উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ায় মুর্শিদাবাদে 5 লক্ষের বেশি নাম বাদ পড়েছে বলে অধীরবাবুর দাবি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 66 জন পদ্ম পুরস্কার প্রাপকের হাতে তুলে দেবেন। সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র, সঙ্গীত, নাট্যচর্চা ইত্যাদি ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ এ রাজ্যের 11 জন পদ্মশ্রী পাচ্ছেন। এর মধ্যে শিক্ষা ও সাহিত্যে অশোক কুমার হালদার, গম্ভীর সিং ইয়ানজানি, মহেন্দ্রনাথ রায়, রবিলাল টুডু পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। পদ্মশ্রী প্রাপকদের মধ্যে রয়েছেন বিশিষ্ট অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি, তবলাবাদক কুমার বোস, সঙ্গীতজ্ঞ তরুণ ভট্টাচার্য, তন্তুবাই জ্যোতিষ দেবনাথ, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সরোজ মণ্ডল, চারুকলা ও হস্তশিল্পের ক্ষেত্রে তৃপ্তি মুখার্জি প্রমুখ। নট ও নাট্যকার প্রয়াত হরিমাধব মুখোপাধ্যায় মরণোত্তর পদ্মশ্রী পাচ্ছেন। দ্বিতীয় পর্যায়ে পরে বাকি কৃতীদের হাতে পদ্ম পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি। বিগত 2 সপ্তাহের মধ্যে তেলের দাম চতুর্থবারের মতো বৃদ্ধি পেয়েছে। রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম লিটার পিছু 2 টাকা 61 পয়সায় বেড়ে দাঁড়িয়েছে 102 টাকা 12 পয়সায়। অন্যদিকে ডিজেলের দাম 2 টাকা 71 পয়সা বেড়ে হয়েছে লিটার পিছু 95 টাকা 20 পয়সা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর ফলে ঘরমাক্ত অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা রেহাই মিলবে। তবে তার আগে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায়। পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলো বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। যার জায়গায় বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে। ইডেনে গতকাল আইপিএল এর লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতার নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের কাছে 40 রানে পরাজিত হয়েছে। টসে জিতে কেকেআর দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠায়। দিল্লি 20 ওভারে 5 উইকেটে 203 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে কেকেআর 18 ওভার 4 বলে 163 রান করে সবকটি উইকেট হারায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা আসনে দলীয় প্রার্থীর রেকর্ড ব্যবধানে জয় বিজেপির প্রতি রাজ্যবাসীর অটল আস্থার প্রতিফলন। ফলতা বিধানসভা কেন্দ্রে জয়ের ফলে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো 208-এ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সবকটি দপ্তরের উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করবেন। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য।
বিশেষ বিশেষ খবর হলো বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারত মার্কিন একযোগে কাজ করবে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতা আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারত মার্কিন সম্পর্ক এক অন্য মাত্রা লাভ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে ৬৬ জন কৃতী মানুষকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন পশ্চিমবঙ্গে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থীর রেকর্ড ব্যবধানে জয় রাজ্যের মানুষের বিজেপির প্রতি অটল আস্থার প্রতিফলন। পশ্চিম এশিয়ার উত্তেজনার মাঝে ৫ দিনব্যাপী হজ তীর্থযাত্রা আজ শুরু হচ্ছে। আইপিএল ক্রিকেটে প্লে অফ পর্ব আগামীকাল থেকে শুরু হবে। লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গতকাল দিল্লি ক্যাপিটালসের কাছে ৪০ রানে পরাজিত হয়েছে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের জোরালো আগ্রহ রয়েছে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বদা অটল থাকতে হবে। তিনি এই কারণেই সন্ত্রাসবাদ দমনে তাদের পারস্পরিক সহযোগিতা এত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন যে বিশ্ব অর্থনীতিকে ঝুঁকিহীন করা এবং বিশ্বের সামনে আরও অধিক বিকল্পের সুযোগ উন্মুক্ত করে দেওয়ার ক্ষেত্রে উভয় দেশেরই অভিন্ন স্বার্থ রয়েছে। And President Trump set out a pathway for the further development of our enduring partnership. Their goal was to advance the aspirations of our people for a bright and prosperous future while also serving global good. মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের কথা উল্লেখ করে ডক্টর জয়শঙ্কর বলেন এই সফর বর্তমান প্রেক্ষাপটে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরে। তিনি আরও বলেন ঠিক ১ বছর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশের এই দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের আরও উন্নয়নের লক্ষ্যে এটি রূপরেখা কর্মপন্থা নির্ধারণ করে দিয়েছিলেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও নতুন দিল্লিতে গতকাল বৈঠকে মিলিত হন। উভয় নেতা ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে কথা বলেন। নতুন দিল্লি ভারত মণ্ডপমে আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওকে টেলিফোন করেন। মার্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে অভিহিত করে বলেন যে দুদেশের সম্পর্ক এর আগে কখনোই এত ঘনিষ্ঠ ছিল না। তিনি নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন বড় ভক্ত বলে উল্লেখ করেন। শ্রী ট্রাম্প বলেন ভারত তার শতভাগ ভরসা রাখতে পারে। I just want to say hello to everybody. I love the Prime Minister. Modi is great. He's my dad. I just want to say a very, very good evening to everybody. It's morning here and it's evening there. And I just want to say you're great. And we've never been closer to India. And India can count on me 100% and our country. মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময় এলো যখন শ্রী রুবিও ৪ দিনের সফরে ভারতে রয়েছেন। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন মার্কো রুবিও। এরপর গতকাল তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও বৈঠক করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি তার প্রতিনিধিদের ইরান সম্পর্কিত কোনো চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বর্তমানে চলতে থাকা আলোচনার ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি বৃদ্ধি, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও আলোচনার বিষয়গুলিকে অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের সঙ্গে প্রস্তাবিত এই চুক্তি আমেরিকায় রিপাবলিকানদের মধ্যে মতবিভেদ সৃষ্টি করেছে। তাদের কেউ কেউ প্রকাশ্যে যুক্তি দিচ্ছেন যে চুক্তির শর্তগুলো ইরানের প্রতি অতিরিক্ত নমনীয়। সেনেটর টেড ক্রুজ মন্তব্য করেছেন যে এটি চুক্তি স্বাক্ষরিত হলে এটি হবে বড় রকমের ভুল সিদ্ধান্ত। অন্যদিকে মার্কিন সেনেটর সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির চেয়ারম্যান রজার উইকার বলেছেন ৬০ দিনের যুদ্ধবিরতির অর্থ দাঁড়াবে অপারেশন এপিক ফিউরির মাধ্যমে এ পর্যন্ত যা কিছু অর্জিত হয়েছে তা সবকিছুই বৃথা।
তবে বিদেশ বিষয় কমিটির সদস্য মাইক ললার বলেছেন, প্রশাসন শেষ পর্যন্ত এই শাসক গোষ্ঠীর অবশিষ্ট অংশকে আলোচনার টেবিলে বসাতে বাধ্য করতে সক্ষম হয়েছে। গত 28শে ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের উপর ব্যাপক হামলা চালায়। এর ফলে সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। ইরান ও ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু রাষ্ট্রগুলোর ওপর পাল্টা হামলা চালায়। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন পশ্চিম এশিয়ায় চলতি সংঘাতের স্থায়ী ও পূর্ণাঙ্গ সমাধানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া আলোচনার অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি জোর দিয়ে বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 2026 সালের প্রথম অসামরিক সম্মান প্রদান অনুষ্ঠানে 66 জন কৃতী মানুষকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি আজ 2 জনকে পদ্মবিভূষণ, 6 জনকে পদ্মভূষণ এবং 58 জনকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন। 2026 সালের জন্য মোট 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। অবশিষ্ট পদ্ম পুরস্কার প্রাপকদের পরবর্তী সময়ে দ্বিতীয় পর্বে পুরস্কৃত করা হবে। দক্ষিণ 24 পরগনার ফলতায় রেকর্ড ব্যবধানে জয়ের জন্য অগণিত বিজেপির কার্যকর্তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমের এক পোস্টে তিনি লেখেন, এই জনাদেশ গণতন্ত্রের জয় হয়েছে, পরাজিত হয়েছে ভয়, ভীতি ও হুমকি। রাজ্যের উন্নতির জন্য পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির প্রতি যে অটল বিশ্বাস রেখেছেন, তারই প্রতিফলন ফলতায় বিপুল ব্যবধানে জয়। রাজ্যের উন্নয়নের লক্ষ্যে দল কাজ করে যাবে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তার প্রাপ্ত ভোট 1,49,666। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কর্মীকে 1,09,000-এর বেশি ভোটে তিনি পরাজিত করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জনজাতি সম্প্রদায়কে অভিন্ন দেয়ানিবিধির আওতায় রাখা হবে না। এর ফলে তাদের অধিকার সুরক্ষিত থাকবে। নতুন দিল্লিতে আয়োজিত জনজাতি সাংস্কৃতিক সমাগমে শ্রী শাহ বলেন, ইউসিসির কারণে জনজাতিদের কোনো অধিকার ক্ষুণ্ণ হচ্ছে না। স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের জমি ও বনের অধিকার, আদিবাসীদের মালিকানা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন যে বর্তমানে জনজাতি কল্যাণ বাজেট 28,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 1,50,000 কোটি টাকা করা হয়েছে। পশ্চিম এশিয়ায় উত্তেজনার মধ্যেই 5 দিনব্যাপী বার্ষিক হজ তীর্থযাত্রা আজ থেকে শুরু হচ্ছে। ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 6 লক্ষেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী মক্কা থেকে তাদের যাত্রা শুরু করে সৌদি আরবের তাবু শহর মিনায় সমবেত হয়েছেন। তারা সেখানে রাত্রি যাপন করবেন এবং আগামীকাল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হজের মূল অনুষ্ঠান অর্থাৎ প্রার্থনা নিবেদনের উদ্দেশ্যে আরাফাতের ময়দানের দিকে যাত্রা করবেন। এবারের হজ তীর্থযাত্রায় ভারত থেকে প্রায় 1,75,000 পুণ্যার্থী অংশগ্রহণ করছেন। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত বাংলাদেশ সম্পর্ককে জোরদার করার ক্ষেত্রে অবদানের জন্য শ্রী ভার্মাকে ধন্যবাদ জানান এবং তার পরবর্তী কর্মজীবনের জন্য শুভকামনা জানান। কলকাতার ইডেন উদ্যানে গতকাল আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের কাছে 40 রানে পরাজিত হয়েছে। প্লে অফ পর্ব আগামীকাল শুরু হচ্ছে। ধর্মশালায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30টায়। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আর একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারত মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতা আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক অন্য মাত্রা লাভ করেছে। খবর শেষ হলো। স্থানীয় সংবাদ এরপরেই।